বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরও একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা রক্ত দিতে শিখে গিয়েছি, আমরা কিন্তু বুলেটের ভয় পাই না। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও নতুন রূপে ভয়ঙ্করভাবে ফিরতে চলেছে রাজনীতিতে। ইতিমধ্যে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে ক্ষমতা ছাড়তে বাধ্য করা হয়েছিল তাকে। দেশে দুর্নীতি, চাঁদাবাজি, জননিরাপত্তা সহ নারী ধর্ষণের মতো এই সহিংসতাই বরং বাড়ি সকলকে মনে করিয়ে দিচ্ছে শেখ হাসিনাই দেশে উপযুক্ত প্রধানমন্ত্রী ছিলেন। গর্জে ওঠো আরেকবার, একটা টার্গেট কর। কথা রাখছে। আমি আগেই বলেছি যে তবে জবাব যে এইভাবে দিবে সেটা কিন্তু আবার ভাবি নাই। তবে আফসোস কাকুর অবশ্য ধৈর্য বেশি, কিন্তু তারপরেও যেটা মারছে মোটামুটি 3 হাত 3.5 হাত। আর নাম উঠে এসেছে এবার কার? 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত হয়েছে। আসিফ নজরুল সাহেব একই সিদ্ধান্ত নিলেন, একই সুখবর দিলেন আমাদের জন্য, যুবক সমাজের জন্য একটি দারুণ তথ্য দিলেন উনি। জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশ সফর চলমান, এর অনেক উপকারিতা প্রফেসর ইউনূস পাবেন। ডক্টর ইউনূসের ইমেজ বৃদ্ধি পাচ্ছে, ডক্টর ইউনূসের ক্ষমতা দীর্ঘমেয়াদের টেকসই হওয়ার ইঙ্গিত আমরা পাচ্ছি। আপনি যদি মনে করেন 13 সালের শাহবাগের এই ফাঁসি দিয়ে যাদেরকে হত্যা করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, এটা এক ধরনের আন্দোলন ছিল এবং স্বতঃস্ফূর্ততা ছিল, আমি মনে করি এটা আন্দোলন ছিল না, স্বতঃস্ফূর্ততা ছিল না। এটা বানোয়াট, মিথ্যা এবং বিভ্রান্তকর এবং অসভ্যতার চরম পর্যায়ে এবং নির্লজ্জতার সর্বোচ্চ শিখরে তারা করেছে। এবং ডক্টর মাহমুদ ইউনূস প্রমাণ করে দিলেন হু ইজ হি। সুতরাং রোহিঙ্গারা যদি চলে যায় বাংলাদেশের জন্য আরো একটা মাইল ফলক এবং হিস্টোরিক্যাল মাইল ফলক হবে যদি তারা এখানে চলে যায়। এবং সেনাবাহিনীর 7 মিনিটের অ্যাকশনে ভয়াবহ চক্রান্ত নস্যাৎ। আজকে যেই ঘটনাটি গাজীপুরে ঘটেছে, সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে, জনগণকে সেনাবাহিনী 7 মিনিট সময় দিয়েছে। আরো একটি বড় গুরুত্বপূর্ণ নিউজ আছে। প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর ঠান্ডা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। সাথে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠতা যে কতটা গভীর তা দেশটির কর্মকাণ্ডে খুব সহজেই অনুমান করা যায়। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পর ভারতই শেখ হাসিনাকে নিরাপদ আশ্রয় প্রদান করেছে। এছাড়া তাঁকে ফিরিয়ে দেওয়ার বিষয়েও সরাসরি কোনো পদক্ষেপ নেই দেশটির। তবে এবার দেশটির শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে আরো একটি বিস্ফোরক প্রতিবেদন, যেখানে জানানো হয়েছে আবারও প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে আসছেন শেখ হাসিনা। প্রতিবেদনটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইস্তিয়াক হোসেন। To let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. গণঅভ্যুত্থানের পর 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকেই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে ভাটা পড়তে শুরু করে। একদিকে কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন, অন্যদিকে ভারতীয় মিডিয়ার অতিরঞ্জিত সব সংবাদ দুই দেশের সম্পর্ককে একদম তলানিতে নিয়ে গেছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর অভিযোগ তুলে ভারতের কাছে বেশ কয়েকবার তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো হয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন অনুরোধে কোনো সাড়া দেয়নি ভারত। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডো, কাঠের চেয়েও কঠোর। এত কিছুর পর
এবার ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া প্রকাশ করেছে বিস্ফোরক একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে পুনরায় প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। মূলত আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা রাব্বি আলম দাবি করেছেন শেখ হাসিনা শীঘ্রই প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। এর পাশাপাশি শেখ হাসিনার ঘনিষ্ঠ সহকারী রাব্বি আলম বাংলাদেশ থেকে বিতাড়িত প্রধানমন্ত্রীকে নিরাপদ আশ্রয় প্রদান করার জন্য ভারতকে ধন্যবাদও জানিয়েছেন। এমন সব তথ্য উপস্থাপন করেই সংবাদটি প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইন্ডিয়া। 2024 সালে হাসিনা সরকারকে উৎখাত করা ছাত্র বিদ্রোহকে সন্ত্রাসী বিদ্রোহ হিসেবে আখ্যায়িত করেছেন রাব্বি আলম। এএনআই-কে দেয়া এক সাক্ষাৎকারে রাব্বি আলম জানিয়েছেন বাংলাদেশ আক্রমণের সম্মুখীন এবং সেটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বারা সমাধান করা প্রয়োজন। একটি রাজনৈতিক বিদ্রোহ হওয়া ঠিক আছে, কিন্তু বাংলাদেশে যা ঘটেছে তা রাজনৈতিক বিদ্রোহ নয়, বরং এটিকে একটি সন্ত্রাসী বিদ্রোহ বলেই মনে করেন আওয়ামী এই নেতা। Our many leaders are sheltered here in India. Our many leaders we are very thankful to the Indian government that they provided the alignment to let you know that don't worry, Prime Minister Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh. এদিকে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নিরাপত্তা বাহিনী ও পুলিশকে ব্যবহার করে শত শত আন্দোলনকারীকে অপহরণ, নির্যাতন ও হত্যা করেছেন। এখন বাংলাদেশের জনতার অপেক্ষা শেখ হাসিনাকে দেশে ফেরত আনা ও যথাযথ আইনের আওতায় তার বিচার করা। জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে সুশাসনের উপদেষ্টা হিসেবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওএতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে। এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্ট গুলোকে রিভাইজ করবার জন্য। আপনারা জানেন আজকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জাতিসংঘের অফিস তাদের যৌথ আয়োজনে একটা মতবিনিময় ছিল জাতিসংঘের যিনি মহাসচিব বাংলাদেশ সফরে এসেছেন তার সাথে। এবং এই সফরে বাংলাদেশের 2টা বড় স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। তার ভিতরে হচ্ছে আপনার 5টা কমিশনের চেয়ারম্যান ছিলেন এক পক্ষে, কয়েকজন উপদেষ্টা ছিলেন, আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছিলেন, বড় যে রাজনৈতিক দলগুলো আছে তাদের প্রতিনিধি। মূলত হচ্ছে যে প্রথমত হচ্ছে প্রফেসর আসিফ নজরুল যিনি আছেন, তিনি মিটিংটা কন্ডাক্ট করেছেন। কন্ডাক্ট করে উনি 5টা কমিশনের সাথে পরিচয় করিয়ে দিয়েছেন এবং 5টা কমিশন কি করছে তারা তাদের চেয়ারম্যানের কাজের একটা ব্রিফ সামারি তুলে ধরেছে। তার পরবর্তীতে হচ্ছে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা কথা বলেছি। রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে আমরা 2-3টা জিনিস বলেছি। একটা হচ্ছে জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে, মানবাধিকারের পক্ষে দাঁড়িয়েছে, গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে, সেগুলোকে আমরা সেই কাজের জন্য ধন্যবাদ দিয়েছি। একই সাথে আমরা ধন্যবাদ দিয়েছি যে গত মাসে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের পক্ষ থেকে যে জুলাই আগস্ট গণহত্যার প্রতিবেদন দেওয়া হয়েছে 114 পৃষ্ঠার, সেটা প্রস্তুত করবার জন্য, এটা বাস্তবায়ন করবার জন্য কিছু সাহায্য দরকার, সেটা আমরা আমাদের পক্ষ থেকে বলেছি। প্রথম যেটা দরকার আমরা বলেছি সেটা হচ্ছে যে জাতিসংঘের 3টা প্রতিষ্ঠানে এখনো পতিত স্বৈরাচার শেখ পরিবারের 3 জন আত্মীয় কাজ করছে। আমি জাতিসংঘের মহাসচিবকে বলেছি, জাতিসংঘ যেহেতু মানবাধিকারের বিচার চায়, ইনসাফ চায়, ইনসাফটা শুরু করতে হবে জাতিসংঘের নিজের অফিস থেকে। এবং এই 3 জনের ব্যাপারে বলেছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় শেখ হাসিনার মেয়ে কাজ করছে, ইউএনডিপিতে সুশাসনের উপদেষ্টা হিসেবে ববি কাজ করছে, রেহানার ছেলে, এবং রেহানার ছেলে ববির বউ কাজ করছে আইওএতে, মাইগ্রেশন অর্গানাইজেশন যেটা আছে সেটা ব্যাংকক বেস, সেখানে কাজ করছে।
এবং যারা গত 15-16 বছর ধরে যেই পরিবারটা বাংলাদেশকে শোষণ করেছে, নির্যাতন করেছে, তাদের সদস্যরা যেই নেপোটিজম, স্বজনপ্রীতির মাধ্যমে বাংলাদেশের অংশ হয়ে এই সব জায়গাতে কাজ পেয়েছে, আমরা বলেছি এই অ্যাপয়েন্টমেন্ট গুলোকে রিভাইজ করবার জন্য। দ্বিতীয় পরামর্শ দিয়েছি, সেটা হচ্ছে যে বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ আছে কিনা। তাহলে গণহত্যার বিচার, মানবতা বিরোধী অপরাধের যে বিচারের দায় বারবার এসছে, এই বিচার প্রক্রিয়াটাকে দেখাশোনা করা, এটাকে যদি কোনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আসে, আন্তর্জাতিক মান রক্ষা হচ্ছে কিনা, যেন এই বিচার প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনো প্রশ্ন তৈরি না হয়, তাই জাতিসংঘ যেন সেই মানটা ধরে রাখতে পারে, তাই আমরা বোধ করছি যে এইরকম একটা অফিস 2-3 বছরের জন্য স্বল্প মেয়াদে প্রতিষ্ঠা করা যায় কিনা। তৃতীয়ত বলেছি যে রোহিঙ্গাদের ব্যাপারে নিরাপদে প্রত্যাবর্তন করবার জন্য জাতিসংঘ যে প্রয়াস চালিয়ে যাচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একমত হয়ে এটা যেন আরো বেগবান করা হয়। এটা হচ্ছে মোটা দাগে আমাদের ব্রিফিং ছিল। আর এই পিনাকি ভট্টাচার্য দাদা, উনারা যেভাবে পাই পাই করে ফ্যাসিস্ট হাসিনার প্রত্যেকটা অপকর্মের তথ্য জাতিকে দিয়েছে, তাতে করে দেশের মানুষ আন্দোলনে আমি মনে করি সম্পৃক্ত হতে পেরেছে জোরে সোরে। বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। তাদের সাংবাদিকতার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সাংবাদিকরা চাইলে একটা দেশের পটভূমি পরিবর্তন করে দিতে পারে। ইলিয়াস হোসেন আর পিনাকি ভট্টাচার্য এরা সাংবাদিকতার ইতিহাসে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিহ্নিত হয়েছে। ইতিমধ্যে আমি দেখেছি পিনাকি ভট্টাচার্য একের পর এক যেভাবে এদেশের মানুষের ঘরে ঘরে বাংলাদেশের জনগণের ভিতরে খুনি হাসিনার সমস্ত অপকর্ম পৌঁছে দিয়েছেন, তাতে করে আমি মনে করি দেশের প্রত্যেকটা মানুষ সজাগ হয়েছে। হাসিনার তেলবাজি, পাপড়বাজি, হাসিনার অভিনয় সবকিছু ইলিয়াস হোসেন আর এই পিনাকি ভট্টাচার্য এদেশের প্রত্যেক শ্রেণী পেশার মানুষকে জানিয়ে দিয়েছে। আজকে তারা বিদেশের মাটিতে আছে। কিন্তু আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা দেখেছি, আমি নাম প্রকাশ করবো না, অনেক টিভি চ্যানেল শেখ হাসিনা থাকা অবস্থায় একের পর এক হলুদ মিডিয়ায় অবতীর্ণ হয়েছেন, গালালি করেছেন। আপনাদের কারণে দিনের পর রাতে হয়েছে। বাংলাদেশের তথাকথিত কিছু সাংবাদিক, কিছু পত্রিকা মালিকদের কারণে হাসিনা একের পর এক বিনা ভোটে ক্ষমতায় বসে এই দেশকে সে চেঙ্গিস খানের মতো দখল করে রেখেছিল। ওই সাংবাদিকদেরকে আমরা একদিন জাতির কাঠগড়ায় দাঁড় করাবো। আজকে পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেনদের মতো সাংবাদিকের জন্য আমাদের বুকে আছে হৃদয় নিংড়ানো ভালোবাসা। আমি তো মনে করি পিনাকি ভট্টাচার্য গোটা বিশ্বে সাংবাদিকতার একটা চূড়ান্ত উদাহরণ। আর যদি বলি ইলিয়াস হোসেন সাবেক 21 টিভির সাংবাদিক, ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশনালে তিনি দেশ ছাড়া হয়েছিলেন। কিন্তু ভাই, বাংলাদেশের 1000 সাংবাদিক এক জায়গায় করলে একটা ইলিয়াস হোসেন হবে না। আমি মনে করি ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে বাংলাদেশের মাটিতে এনে ওদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা প্রদান করা রাষ্ট্রীয় সরকারের নৈতিক দায়িত্ব। আজকে ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, আমাদের সাংবাদিক পিনাকি ভট্টাচার্যরা ছিলেন এই বাংলাদেশের 24-এর গণ-অভ্যুত্থানের মূল নায়ক। যদি বলি তাদের কারণে, তাদের নিউজের কারণে আমরা জেগেছি, আমরা সজাগ হতে পেরেছি। আজকে দেখেন, তারা যদি বাংলাদেশে থাকতো, হয়তো হাসিনা তাদেরকে আয়না করে নিয়ে হত্যা করে ফেলতো। ভাগ্যের কি নির্মম পরিহাস! বিশ্বনবী হিজরত করেছিলেন মক্কা ছেড়ে মদিনায়। কেন করেছিলেন? একটা কৌশলের অংশ হিসাবে। বিশ্বনবী তো ভয় পান নাই। শেষ পর্যন্ত আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মদিনা সহ গোটা পৃথিবী বিজয় করেছেন। পিনাকি ভট্টাচার্যরা ওই প্যাসিস্ট খুনি হাসিনার কারণে তারা হিজরত করেছেন। ইনশাআল্লাহ তারা আবার বাংলাদেশের মাটিতে এসে গোটা বাংলাদেশের 68,000 গ্রাম জয় করবেন আগামী দিনে। এবং তারা এই সাংবাদিকতার মধ্য দিয়ে এই জাতিকে সঠিক পথ দেখাবেন বলে আমরা সচেতন নাগরিক বিশ্বাস করি। আজকে পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেনের বিরোধিতা করে রাম, বাম আর দেশদ্রোহী শয়তানেরা। প্রত্যেকটা মুক্তিকামী ছাত্র জনতা, প্রত্যেকটা সুস্থ মস্তিষ্ক লোক পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনকে লাখ কোটি স্যালুট জানায়। কারণ তাদের এই কণ্ঠটার মধ্য দিয়ে, তাদের এই বাক শক্তির মধ্য দিয়ে বাংলাদেশের গণ-অভ্যুত্থানের সফলতার মূল মন্ত্র আমরা আবিষ্কার করতে পেরেছি। গতকালকেও শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে এবং এই যে রেসপেক্টেড আইজিপি পুলিশ ওনার সংবাদ সম্মেলনে ডিরেক্ট বলে দিচ্ছেন যে কোনো রকম রোডব্লক এখন থেকে এটা কার্য করা হবে না। রোডব্লক, জনভোগান্তি একটা পানিশেবল ক্রাইম। এটার জন্য আপনাদেরকে মানে সাজা প্রাপ্ত হতে পারেন আপনার যে কেউ। এখন আপনাদের জন্য হচ্ছে, আমার যদি বিশ্বাস রাখেন, আমি বলে দিচ্ছি, আপনাদের জন্য সময় হচ্ছে 7 মিনিট। 7 মিনিটের মধ্যে রাস্তা ছেড়ে সাইডে গিয়ে দাঁড়াবেন। রাস্তা যদি না ছাড়েন, আপনাদের দাবি দেওয়া কোথায় গেল ওটা আমি পরে দেখবো। আগে এখানে রাস্তা আমি ক্লিয়ার করবো। আমার কথা পরিষ্কার, আমি আশা করি 7 মিনিট সময়। 7 মিনিট পরে এখানে যারা থাকবেন তারা আমার ডিরেক্টরের ভঙ্গ করছেন এবং এই জনভোগান্তি ক্রিয়েট করছেন, এই মানে পানিশেবল ক্রাইমের আন্ডারে আপনারা জেলে যাবেন। আমি আমার কথা পরিষ্কার বলে দিলাম। 7 মিনিট পরে আমি যদি দেখি রাস্তা এখানে ক্লিয়ার এবং আপনারা এখানে, আমি আইপি পুলিশ আমরা আমাদের একদম সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের দাবি দেওয়া যতখানি করা যায় আমরা করে দিয়ে তারপরে এনতে যাবো। কিন্তু 7 মিনিট পরে যদি আপনারা এখানে থাকে
বাংলাদেশ যে পৃথিবীর কোথাও কোথাও প্রভাব খাটাতে পারে, ক্ষমতা প্রয়োগ করতে পারে, বাংলাদেশের সরকার অন্য কোনো দেশের উপরে খবরদারি করতে পারে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি দেখানো শুরু করেছে। আরাকান রাজ্যে নতুন রাজ্য ঘোষণার জন্য, আরাকান একটি দেশ ঘোষণার জন্য আজকে আমাদের সেনাবাহিনীকে আরাকানের জনগণের পাশে থেকে আরাকানে গিয়ে আমরা আরাকান দখলের মতো আমরা কিছু তথ্য, কিছু নিউজ ইতিমধ্যে পাচ্ছি যে বাংলাদেশের সেনাবাহিনী আরাকান বিজয়ের জন্য আরাকানে গিয়ে আরাকানের জনগণের পক্ষে কাজ করবে, এবং সেই কথাটা, সেই কাজটা আমরা আজকে দেখতে পেয়েছি। ডক্টর মোহাম্মদ ইউনূস যে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে উনি সাদা পাঞ্জাবি পরেছেন, যিনি আমাদের সারা বিশ্বের সবচেয়ে সম্মানিত মানুষটি, আজকে রোহিঙ্গাদের সম্মানে উনি রোজা রেখেছেন এবং রোজা রেখে তাদের সাথে ইফতার করেছেন, এবং সেখানে উনি সাদা পাঞ্জাবি পরে মুসলমানদেরকে সম্মান জানিয়েছেন। ওখানে একটি ঘোষণা দিয়েছেন তারা যৌথভাবে। সেই ঘোষণাটা থেকে পরিষ্কার যে বাংলাদেশ আরাকানে হস্তক্ষেপ করবে, বাংলাদেশ মিলিটারি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশের বিমান বাহিনী, বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগ হস্তক্ষেপ করে আরাকানকে নতুন স্বাধীন দেশ বানানোর জন্য সর্বাত্মক সহযোগিতা করে রোহিঙ্গাদেরকে ওখানে নিয়ে আগামী রমজানের ঈদ তাদের পূর্বপুরুষদের কবরের পাশে যেন দোয়া করতে পারেন সেই ব্যবস্থা করবেন। জাতিসংঘের মহাসচিব বলেছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, একই জায়গায় একই মঞ্চে তারা কথা বলেছেন। রোহিঙ্গারা আগামী ঈদ, তারা আগামী বছর, উনার বিস্তারিত বক্তব্যের ভিতরে আসছে যে এবছর তো আর ঈদ করা সম্ভব নয়, সময় হাতে কম, তাই আগামী বছর তোমরা ঈদ করবে তোমাদের জন্মভূমিতে, তোমাদের দেশে, তোমাদের মাটিতে, তোমাদের পূর্বপুরুষদের কবরের